ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের পলিটি ক্লাস নেব। পলিটি ক্লাসের মধ্যে যেটি তোমাদের আজকে করাবো সেটি হলো সংবিধানের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো সম্পর্কে আমি তোমাদের বলবো। কোন ধারায় কি কি আছে সেগুলো সম্পর্কে আজ ক্লাস হবে। তো আগে জেনে নাও যে সংবিধান আমাদের কবে কার্যকরী হয়। সংবিধান কার্যকরী হয় 1949 সালের 26শে নভেম্বর, আর এটা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়, আর কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এটা সবাই গুলিয়ে ফেলে যে কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় আর কবে কার্যকর হয়। তা 1949 সালের 26শে নভেম্বর হচ্ছে সংবিধান গৃহীত হচ্ছে, আর কার্যকর হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি, এটা মাথায় রাখবে, এটা যেন ভুলবে না। তো এই সংবিধানের ধারা 395টি ধারা ছিল, যেখানে ভারত ব্রিটিশ অন্তর্ভুক্ত দেশ, কিন্তু এই ধারা এখন নেই। এখন হচ্ছে বর্তমানে 452টি ধারা আর 108টি বিল পাস হয়। তো চলো দেখে নেওয়া যাক পরপর। সমস্ত ধারাগুলো তো একবারে মুখস্থ করে নেওয়া সম্ভব না, তাই আমি আজকে তোমাদের 1 থেকে 30 নম্বর ধারার বিষয়বস্তুগুলো পড়াবো। তো প্রথমে আসি 1 নম্বর ধারায় কি আছে। আর্টিকেলস 1-এ আছে ভারতকে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে। তো 1 নম্বর ধারার বিষয়বস্তু হচ্ছে ভারতকে অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে ধরে নেওয়া হচ্ছে। 2 নম্বর ধারায় কি আছে? 2 নম্বর ধারায় আছে নতুন রাজ্য গঠন অথবা রাজ্য পুনর্গঠন। কিন্তু 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। 1 নম্বর ধারায় যেটা আছে সেটা হচ্ছে ভারতকে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে, আর 2 নম্বরে আছে নতুন রাজ্য গঠন অথবা রাজ্য পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন দ্বিতীয় ধারাটা আরেকবার তোমাদের ভালো করে বলি, সেটা হচ্ছে এই ধারায় পার্লামেন্টকে ভারতের ইউনিয়নের নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতের অংশ নয় এমন রাজ্য গঠনের কথা বলা হয়েছে। নতুন রাজ্য গঠন অথবা রাজ্য পুনর্গঠন বলতে এটা বোঝায় যে পার্লামেন্টকে ভারতের ইউনিয়নের নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা দেওয়া হয়েছে অথবা ভারতের অংশ নয় এমন রাজ্য গঠনের কথা বলা হয়েছে। তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়। তারপর 3 নম্বর ধারায় আমরা চলে যাচ্ছি। 3 নম্বর ধারায় কি বলেছে? নতুন রাজ্য সৃষ্টি, রাজ্যের নাম বা ভূখণ্ডগত এলাকার সীমানা পরিবর্তন। নতুন রাজ্য সৃষ্টি, রাজ্যের নাম, ভূখণ্ডগত এলাকা সীমানার পরিবর্তন। তো এই ধারাতে বলা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত রাজ্যগুলির পুনর্গঠনের কথা, অর্থাৎ পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো একটি রাজ্য বা অঙ্গরাজ্য ভেঙে 2 বা ততোধিক নতুন রাজ্য সৃষ্টি করার ক্ষমতা। সীমানা সেটা আমরা অনেক কিছু করতে পারি, বা সীমানা পরিবর্তন করতে পারি বা নাম পরিবর্তন করতে পারি, এটার কথা বলা হয়েছে। এই যে বলা আছে সীমানা পরিবর্তন বা নাম পরিবর্তন, এটা। তারপর নেক্সট আসছি 4 নম্বর ধারা। 4 নম্বর ধারায় বলেছেন নতুন রাজ্যের সৃষ্টি, রাজ্যের সীমানা পরিবর্তন ইত্যাদি বিষয়ে সংবিধান 1ম ও 4র্থ তফসিলে সংশোধন করা। এই ধারায় বলা হয়েছে যে তৃতীয় ধারার অন্তর্গত কোনো একটি বিলকে সংবিধান সংশোধনী বিল হিসাবে গণ্য করা যাবে না। এটা তোমরা মনে রাখবে যে সংবিধান সংশোধনী বিল বলে গণ্য করা যাবে না 2য় ও 3য় ধারার অন্তর্গত কোনো একটি বিলকে। তো এই গেল আমাদের 4টে ধারা, মানে পার্ট 1-এ যে 4টে ধারা আছে সেই 4টে আমরা বললাম। আরেকবার আমি বলে দিই তোমাদের, ভারতকে রাজ্যসমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে। 2 নম্বরে নতুন রাজ্য গঠন বা পুনর্গঠন। 3 নম্বর নতুন রাজ্য সৃষ্টি বা ভূখণ্ড এলাকাগত সীমানা পরিবর্তন। আর 4 নম্বর বলেছে সীমানা পরিবর্তন বা রাজ্যের সৃষ্টি ইত্যাদি বিষয়ে সংবিধানের 1ম ও 4র্থ তফসিলের সংশোধন। তো এই গেল আমাদের পার্ট 1। এরপর চলে আসবো পার্ট 2-এ। পার্ট 2-এ মনে রাখবে সবসময় যে পার্ট 2-এ আছে হচ্ছে নাগরিকত্ব। পার্ট 2-এ আছে নাগরিকত্ব, এর ইংলিশ হচ্ছে সিটিজেনশিপ।
তো প্রথম নাগরিকত্ব আইন পাশ হয় কিন্তু 1955 সালে, এটা তোমরা মনে রাখবে, প্রথম নাগরিকত্ব আইন পাশ হয় 1955 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। তো চলো আমরা নাগরিকত্ব নিয়ে যে ধারাগুলো আছে 5 থেকে 11, সেই ধারাগুলো সম্পর্কে এবার আলোচনা করি। 5 থেকে 11 না, এরাও পরীক্ষায় আসে যে নাগরিকত্ব আইনের ধারাগুলো কত থেকে কত নম্বর ধারায় আছে, তখন বলতে হবে কি 5 থেকে 11। 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব আইন আছে, আর এটা হয়েছিল 1955 সালে। আর নাগরিকত্ব আমাদের গ্রহণের জন্য 5টা উপায়ের কথা বলা হয়েছে। একবার বলে দিই শর্টে: জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, পঞ্জীকরণ, স্বাভাবিক প্রক্রিয়ার দ্বারা, আর ভূখণ্ড অধিকরণের দ্বারা। এই 5টা উপায়ের দ্বারা আমাদের নাগরিকত্ব গ্রহণ করতে পারি আমরা, ভারতের নাগরিকত্ব। চলো এই ধারাগুলো একবার করে পড়ে নেওয়া যাক। 5 নম্বরে আছে সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা। মানে সংবিধান যখন কার্যকর হলো 1950 সালে 26শে জানুয়ারি, তো তখন নাগরিকতা সম্পর্কে আলোচনা। এটা এই বিষয়বস্তুটা আছে 5 নম্বর ধারায়, পার্ট 2 এর 5 নম্বর ধারায়। নেক্সট কি আছে, পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান। মানে কোনো অন্য দেশ থেকে আসা, অ্যাকচুয়ালি পাকিস্তান থেকে আসা কোনো ব্যক্তি যদি ভারতে আসে তাহলে তার নাগরিকত্ব, ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই ধারাটা আছে 6 নম্বরে, এটা 6 নম্বর ধারায় আছে, সংবিধানের 6 নম্বর ধারায়। 7 নম্বরে আছে পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের নাগরিকত্ব প্রদান। কোনো ভারতীয় বাসিন্দা যদি পাকিস্তানে গিয়ে বসবাস করে তাহলে তার নাগরিকত্ব প্রদান, এটা আছে 7 নম্বর ধারায়। 8 নম্বর ধারায় আছে বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান। আমরা ধরলাম যে কোনো ব্যক্তি হয়তো কোনো কাজে বা চাকরি বা কিছু সূত্রে তিনি বিদেশে বাস করছে, ভারতে জন্ম কিন্তু বিদেশে করছে, তাহলে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান দেওয়া হবে, সেটা 8 নম্বর ধারায় আছে। 9 আছে ভারতীয় ব্যক্তি যারা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদের নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয়। মানে হচ্ছে ভারতীয় ব্যক্তি যদি কোনো বিদেশি নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করে তাহলে তাদের নাগরিকত্ব বাতিল হবে, তাদের যে ভারতীয় নাগরিকত্ব ছিল সেটা বাতিল হয়ে যাবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে যে যদি কোনো ভারতীয় ব্যক্তি বিদেশে চলে যায় আর সেখানকার নাগরিকত্ব গ্রহণ করে তাহলে অবভিয়াসলি ভারতের নাগরিকত্ব তার বাতিল হবে। 10 নম্বরে আছে নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয়। আমাদের যারা আমরা সাধারণ নাগরিক তাদের যে অধিকার সংক্রান্ত বিষয় সেটা আছে 10 নম্বর ধারায়। 11তে আছে নাগরিকত্বের অধিকার ভারতীয় পার্লামেন্ট কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে নিয়ন্ত্রণ। এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা একবার জাস্ট পড়ে রাখবে। এরপর যে পার্টটা আসছে সেটা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মৌলিক অধিকার এটা অ্যাকচুয়ালি একদিনে আলাদা আলাদা করে ক্লাস নেওয়া উচিত, তাও আমি আজকে প্রথম পলিটির ক্লাস বলে শর্টে বলে দিচ্ছি। দেখো আমাদের যে সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারা আছে এটাকে বলা হয় মৌলিক অধিকার। 12 থেকে 35 নম্বর ধারাকে বলা হয় মৌলিক অধিকার। খুবই ইম্পর্টেন্ট। আর এই মৌলিক অধিকারের ধারণাটি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নিয়েছি। কোথা থেকে নিয়েছি? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি এই মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারের মধ্যে কি কি আছে দেখো। 12 নম্বরে আছে রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা, আর 13 নম্বরে আছে মৌলিক অধিকারগুলি খর্ব করে এইরূপ আইন বাতিল বলে গণ্য করা। এই দুটো অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পরের পার্টটা, যে এই যে সাম্যের অধিকার হচ্ছে 14 থেকে 18 নম্বর ধারাকে আমরা বলবো সাম্যের অধিকার। এটা একটা পার্ট আছে সাম্যের অধিকার
স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মচারণের অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো প্রথমে আসছি সাম্যের অধিকার। সাম্যের অধিকার হচ্ছে 14 থেকে 18 নম্বর ধারাকে বলা হয় সাম্যের অধিকার। 14 থেকে 18 নম্বর ধারাকে বলা হচ্ছে সাম্যের অধিকার। তো কি আছে 14 নম্বর ধারায়? বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলে সমান, অর্থাৎ এখানে বলা হয়েছে আইনের চোখে সকলে সমান, ইকুয়ালিটি বিফোর ল। আইন কর্তৃক সকলের সমভাবে রক্ষিত হওয়ার অধিকার আছে। ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা মনে রাখবে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই যে এখানে লেখা আছে রাইট টু ইকুয়ালিটি, এটা দেখে তোমরা বুঝে যাবে। নেক্সট 15 নম্বরে আছে বর্ণ, জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ প্রভৃতির ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য নিষিদ্ধকরণ, অর্থাৎ এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যে কোনো রূপ ভেদাভেদ নিষিদ্ধ করবেন। 16 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি চাকুরি লাভের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদান, অর্থাৎ কেউ এসসি বা এসটি এরকম কোনো থাকবে না, জেনারেল সবার সমান অধিকার। সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার, এটা 16-র 4 নম্বর ধারা অনুসারে অনগ্রসর শ্রেণীর জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে সবার সমান সুযোগ সুবিধা থাকবে। 17 নম্বর হয়ে হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি আনটাচেবিলিটি, যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে। আর একটা কথা এর সাথে মনে রাখবে, 1955 সালে অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণীত হয়। কত সালে? 1955 সালে অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণীত হয়। নেক্সট 18 নম্বর হচ্ছে সামরিক বা শিক্ষা বিষয়ক নয় এরূপ সরকারি খেতাব প্রদান নিষিদ্ধকরণ, অর্থাৎ এই 18 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই ধারা বলে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ এই যে উপাধিগুলো আছে এগুলো সব কি করা হয়, এই উপাধি গ্রহণ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ উপাদান প্রদান করা হয়। নেক্সট আমরা আসছি স্বাধীনতার অধিকারে, অর্থাৎ স্বাধীনতার সাম্যের অধিকার তো গেল 14 থেকে 18, আর স্বাধীনতার অধিকার হচ্ছে 19 থেকে 22। 19 থেকে 22 আমরা বলবো স্বাধীনতার অধিকার। তো 19 নম্বরে কি আছে? 19 নম্বরে বলা হয়েছে যে 6টা মৌলিক স্বাধীনতা সংক্রান্ত অধিকার আছে। 1 নম্বর হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার, অর্থাৎ আমাদের নিজের ইচ্ছা মতো আমরা যা ইচ্ছা বলতে পারি। 2 নম্বর শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, আমরা যদি কোথাও সমবেত হয়ে একসাথে তো শান্তিপূর্ণ বা কোনো অস্ত্র ছাড়াই আমরা শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার রাখি। 3 নম্বর সংঘ বা সমিতি ঘটনার অধিকার, মানে সমিতি বা সংঘ আমরা ঘটাতেই পারি, মানে একসাথে। ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার 4 নম্বরে আছে। ভারতের যে কোনো অঞ্চলে বসবাস করার অধিকার, যে কোনো বৃত্তি, বিষয়, ব্যবসা বাণিজ্যও করার অধিকার, অর্থাৎ আমরা শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে চলাফেরা করতে পারবো, বাক স্বাধীনতা থাকবে আমাদের, ভারতের যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবো, ভারতের যে কোনো অঞ্চলে বসবাস স্থাপন করতে পারবো, যে কোনো কিছু নিয়ে আমরা নিজেদের পেশা চালিয়ে যেতে পারি। এগুলো সব বলা হয়েছে 19 নম্বর ধারায়। 20 নম্বর ধারায় বলা হয়েছে কোনো অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিকে বিধি প্রয়োজিত উপায়ে অর্থাৎ অতিরিক্ত শাস্তি প্রদানের নিষেধাজ্ঞা, অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়া থেকে সুরক্ষা। 20 নম্বরে বলা হয়েছে দোষী সাব্যস্ত হওয়া থেকে সুরক্ষা। হ্যাঁ, অ্যাকচুয়ালি একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না, বা একটা অপরাধ করেছে তার জন্য বারবার শাস্তি প্রদান করা যাবে না। আর অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, কেউ তার নিজের বিরুদ্ধে গিয়ে বিপক্ষে কথা বলতে পারে না। 21 নম্বরে আছে জীবন ও স্বাধীনতার অধিকার। অ্যাকচুয়ালি এর মধ্যে পড়ছে যেগুলো, সেগুলো হচ্ছে জীবনের অধিকার বলতে কোনগুলো বুঝবো আমরা, যেমন হচ্ছে জীবিকার অধিকার, আশ্রয়ের অধিকার, তথ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শাস্ত্রের অধিকার, এগুলোকে আমরা বলবো জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা। 21-এ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শিক্ষার অধিকার। 21-এ হচ্ছে শিক্ষার অধিকার। 21-এতে আমরা প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করি। তারপর
বলা হয়েছে 22 বলছে কোনো ব্যক্তিকে বিনা কারণে যদি গ্রেপ্তার করা হয় তাহলে যত শীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তার করার কারণ জানাতে হবে আর ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থাকতে হবে। এটা 22 আছে। তারপর আমরা চলে আসছি 23-24 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। এতক্ষণ আমরা কি পড়লাম? 14 থেকে 18 সাম্যের অধিকার, আর 19 থেকে 22 পড়লাম স্বাধীনতার অধিকার। সাম্যের অধিকারে পড়লাম সব আইনের চোখে সবাই সমান, আর স্বাধীনতার অধিকার পড়লাম আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে। আর শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ তোমরা বুঝতেই পারছো শোষণটা কি, এক্সপ্লয়টেশন মানে মানুষ পাচার করা বা বল প্রয়োগ করে কোনো প্রকার পরিশ্রম করানো বা বেগার খাটানো। অ্যাকচুয়ালি শর্টে বলতে গেলে বেগার খাটানো নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের ধারায় মানুষের ক্রয় বিক্রয় ও বেগার খাটানো নিষিদ্ধ করা হয়েছে, শুধু তোমরা এইটুকু মনে রাখবে। আর 24 নম্বর ধারায় বলা হয়েছে কোনো শিশুকে 14 বছরের বয়সী কোনো শিশুকে বিপজ্জনক কাজে লাগানো যাবে না। অর্থাৎ শিশুদের কলকারখানা, খনি এইসব কাজগুলো তো বেশি কঠোর হয়ে থাকে, মানে পরিশ্রম বেশি হয়, তো এইসব জায়গায় বাচ্চাদের লাগানো যাবে না, 14 বছরের কম বয়সী শিশুদের। তারপর 25 থেকে 28 হচ্ছে স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার হচ্ছে 25 থেকে 28। তো 25 নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির নিজ বিবেক ও স্বাধীনতা অনুযায়ী জীবিকা অর্জন বা নিজস্ব ধর্ম প্রচারণ বা ধর্ম প্রচারণ করতে পারে। মানে নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা আছে ধর্ম শিক্ষার, ধর্ম পালন, ধর্ম প্রচারের জন্য। এটা 25 নম্বর ধারায় বলা হয়েছে। 26 নম্বর ধারায় বলা হয়েছে নিজ নিজ সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিষয় নিয়ন্ত্রণের অধিকার। অর্থাৎ এই ধারায় ধর্মীয় সম্প্রদায়গুলিকে নিজের ধর্ম প্রচারের উদ্দেশ্যগুলি প্রচার করার স্বাধীনতা দেওয়া হয়েছে। 27 নম্বর ধারায় বলা হয়েছে অনেক সময় তোমরা দেখবে ধর্মীয় কারণে অনেক ব্যক্তিকে কর দিতে হয়, তো কর দিতে বাধ্য না করা, এটা মনে রাখবে, কর দিতে বাধ্য না করা। 28 নম্বরে বলা হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বা আংশিকভাবে সরকারি অর্থ দ্বারা পরিচালিত সেগুলিতে ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় শিক্ষাদান সেগুলিতে করা যাবে না। আর লাস্ট হচ্ছে 29-30 হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, অর্থাৎ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এখানে বলা হয়েছে এই 29 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতবর্ষের যে কোনো অংশে বসবাসকারী নাগরিকরা তাদের নির্দিষ্ট নিজস্ব ভাষা লিপি সংরক্ষণ করতে পারবে, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষদের স্বার্থ সংরক্ষণ। আর 30 নম্বর ধারায় বলা হয়েছে সংখ্যালঘু শ্রেণীর মানুষের নিজ পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার। অর্থাৎ এই ধারা অনুসারে প্রতিটি সংখ্যালঘু তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো এখানে 5টা পার্ট আমি তোমাদের পড়ালাম। একটা হচ্ছে সাম্যের অধিকার, একটা স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। তো এই কটা ধারার মধ্যে ইম্পর্টেন্ট সবগুলোই, কোনটা কখন আসে বলা যায় না, তবে এই যে সাম্যের অধিকারের পার্টটা এটা পড়তেই হবে। তারপর হচ্ছে স্বাধীনতার অধিকার 19 থেকে 22 এরাও পড়তে হবে। শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 এভাবে মনে রাখতে হবে। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 এভাবে মনে রাখবে। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 19 থেকে 30। আজ আমি তোমাদের এই 1 থেকে 30 পর্যন্ত ধারাগুলো কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি আবার হয়তো কিছু ধারা পড়ালাম। তো আজকের ক্লাসটা তোমরা নিশ্চয়ই মন দিয়ে শুনেছো, তাহলে এগুলো পড়ে ফেলো আর খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যে কত নম্বর ধারায় কী আছে। সব তো মনে রাখা সম্ভব না, যে 14 থেকে 18 সাম্যের ধারা, তারপর স্বাধীনতা, এরকম করে পার্ট করে মনে রাখতে হবে। তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। তো নেক্সট ক্লাসে আবার অন্য কিছু নিয়ে হাজির হব। ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ।